চোখ রাখুন একেবি টিভির পর্দায়। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন একেবি টক। একেবি টক এমন একটি আলোচনা যেখানে রাজ্য, বহিরাজ্য, দেশ বিদেশের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমরা কথা বলি, যেখানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের নিয়ে কথা বলি। এই পর্ব, যেই পর্ব কয়েকদিন ধরে আপনারা দেখছেন, সেই পর্বতে আমরা বিশেষভাবে একটি বিষয়কে আমরা প্রায়োরিটি দিয়েছি। সেই প্রায়োরিটি হচ্ছে নির্বাচন। আপনারা জানেন ৪ঠা মে এই ৫ রাজ্যের নির্বাচন রেজাল্ট বেরোতে যাচ্ছে। এই ৪ঠা মেকে নিয়ে কিন্তু শুধুমাত্র যদি বলি আমি ভারতবর্ষের রাজনৈতিক যে ক্ষেত্র আছে তা উত্তাল হয়েছে সেটা নয়, গোটা বিশ্ব তাকিয়ে আছে এই রাজনৈতিক ফলাফলের দিকে। ৪ঠা মে এমন একটি ফলাফল আসবে, সে প্রত্যাবর্তনের হোক, সে পরিবর্তনের হোক, সবকটি ইতিহাস গড়বে বলে আমাদের বিশ্বাস আছে। আমরা এই ৪ঠা মের ভোটদানের যে ফলাফল হবে সেটা নিয়ে আমরা পর্যালোচনা করছি, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আমরা কথা বলছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখন আমাদের ৪র্থ পর্বে আছি। সেই ৪র্থ পর্বে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, ইনি এই রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব পবিত্রকর মহাশয়। আপনাকে স্বাগত জানাচ্ছি একেবি টিভিতে। স্যার, প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো, এই যে গোটা নির্বাচনটি যেটার রেজাল্ট আউট হতে চলেছে ৪ঠা মে, এই গোটা নির্বাচনটিকে আপনি কিভাবে দেখছেন, ফলাফল এবং নির্বাচন প্রক্রিয়া? এই 5টি রাজ্যের নির্বাচন হলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, হিন্দি বলে নেই তাতে। ওইদিকে দক্ষিণ, এদিকে উত্তর, পূর্ব এবং উত্তর পূর্ব। ফলে বৈচিত্র্যময় এই নির্বাচনটা। দক্ষিণে বিজেপির শাসক দল যারা দেশ চালাচ্ছে তাদের কোনো প্রভাব নেই, তারা আছেন আসামে, এবং পন্ডিচেরিতেও যেটা আছে এটাও মিলিঝুলি অনেকটা। পশ্চিমবাংলায় একসময় তো তারা বিজেপিরই সহযোগী শক্তি হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন তৃণমূল, এবং বিজেপি তখন স্বীকার করে যে আমরাই তৈরি করেছিলাম বামপন্থী রাজনীতি, সিপিআইএম কে, মানে এ টিম বি টিম বলা হতো স্যার একটা বলা হয়, সময়। এবং এটা প্রায় প্রকাশ্যে এখন সবাই স্বীকার করছে। এই নির্বাচনটা তাই সেদিক থেকে 5টি রাজ্য হলো, আমাদের দেশ বিরাট দেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরে আবার উত্তরপ্রদেশের মতো রাজ্যের নির্বাচন আছে। ফলে সেসব দিক থেকে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইখান থেকে যা ফল বেরিয়ে আসবে তা দেখার জন্য আমাদের দেশের সবাই উন্মুখ হয়ে আছে। তাই সেদিক থেকে আমি যেটা প্রথম বলবো, কেরালা একবারে দক্ষিণ প্রান্তের রাজ্য, সেখানে বিজেপির অস্তিত্ব খুবই দুর্বল। ওইখানে লড়াই বামফ্রন্ট, সিপিআইএম প্লাস তার সঙ্গে কংগ্রেস। ওইখানে বরাবরই একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়, 1-2% ভোটের তফাৎ হয়ে যায় আর কি। তবে এখন পর্যন্ত যে বিভিন্ন মিডিয়া ইত্যাদি যে কেরালাতে পার্টি ছাড়িয়েও বর্তমান যে মুখ্যমন্ত্রী, উনি এত সব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করেছেন যেটা গোটা দেশের মানুষকে প্রভাবিত করেছে। আনপ্রেসিডেন্টেড কিছু ওয়ার্ক সেখানে হয়েছে, যেটা ভারতবর্ষ অন্য কোনো রাজ্যে এখন পর্যন্ত হয়নি। যেমন দারিদ্রতা একেবারেই দূর করেছে বলছে না, অন্তত খাওয়া পড়ার যে ব্যবস্থা, তার বাসস্থানের ব্যবস্থা এটা করেছে। শিক্ষার দিক থেকে কেরালা দেশে প্রথম শিক্ষিত রাজ্য, তার পরিকাঠামোর দিক থেকে, ফলে সেই সমস্ত দিক থেকে কেরালা এগিয়ে আছে। আমরা বলবো যে এটা হলফ করে বলা যায় না, তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও যেহেতু মুখ্যমন্ত্রীর এই ধরনের একটা ভূমিকা আছে, সেইটাতে হয়তো ফলে তফাৎ খুবই কমই হয়। এর আগেও তফাৎ কম ছিল কেরালার এবং তারপরে তামিলনাড়ু নিশ্চিতভাবে ডিএমকে আসবে, যে সবাই বলছে। এবং এখন তামিলনাড়ু কে দখল করার জন্য বিভিন্ন প্রচেষ্টার মধ্য দিয়ে বর্তমান শাসক দল বিজেপি তারা চেষ্টা করেছে, কিন্তু এখানে আবার একটা আলাদা অস্তিত্বের রক্ষার সংগ্রাম, এবং দক্ষিণ
ভারত বরাবরই যে তার উপর চাপিয়ে দেওয়া সমস্ত হিন্দি কিংবা কিছুর বিরুদ্ধে লড়াই করে আজকে আমরা ছাত্র যখন তখন হিন্দির বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার যেমন চেষ্টা কংগ্রেস করেছিল, সবচেয়ে বড় আন্দোলন তামিলনাড়ুতে হয়েছে। এই রেশ ধরে আছে, তবে এখন অনেক মজবুত শক্তি তৈরি করেছে এবং এর প্রভাব হয়তো পুদুচেরিতেও পড়বে। হুম। এটা তো পাশাপাশি মানে তামিলনাড়ুর প্রভাবটা। আচ্ছা। আসামে যে ট্রেন্ড দেখা গিয়েছিল, কংগ্রেস এন্টি ইনকামবেন্সি আসামে প্রবল, এবং যেভাবে দুর্নীতির পঙ্কে নিমজ্জিত হয়েছে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী, পারিবারিকভাবে যেভাবে সমস্ত প্রশাসন ব্যবস্থাকে, ওনার পারিবারিক সম্পত্তি ওনার স্ত্রীর নামে যে সমস্ত বেরিয়েছে, এগুলো কিন্তু অমীমাংসিত এখনো, তার জবাব হয়নি আর কি। ফলে এরকম একটা মনোভাব তৈরি হয়েছিল, এখানে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, যদিও কংগ্রেস দলের আভ্যন্তরীণ কিছু সংকট আছে। এটা না হলে কিন্তু আসামে পরিবর্তন হওয়া মানুষের পক্ষেই এরকম পরিবর্তনের একটা মেজাজ আছে। এরপরে আসছে সবচেয়ে বড়, গোটা দেশের মানুষ যেখানে তাকিয়ে ছিল বাংলা, মানে জল্পনা কল্পনার তুঙ্গ যেখানে। কারণ বাংলা তো বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। আমরা বলবো যখন মোগলরা আসে তখন তারাও বাংলাতেই প্রথম শুরু করে তার রাজত্ব, বাংলা রাজধানী। ইংরেজরা যখন আসে আমার দেশ তখন দখল করে, তখন এটা রাজধানী। স্ট্র্যাটেজিক দিক থেকে পশ্চিমবাংলা এমন একটা জায়গাতে আছে আর কি, এটা গোটা দেশের রাজনীতিতে তার প্রভাব তৈরি করে। সেই দিক থেকে এটা আজকে জলের মতো পরিষ্কার। তৃণমূল যখন 2011-তে সরকারে আসে, তখন বিজেপির সাপোর্ট, এবং বিজেপি তো এখন প্রকাশ্যে বলছে আমরা টাকা দিয়ে তৃণমূলকে তৈরি করেছিলাম, আমাদের পক্ষে আসা সম্ভব না। তিনি কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে ভেঙে এই সাপোর্ট বেসটাকে নিয়ে সেখানে একটা তৈরি করে সেইভাবে তিনি এসেছিলেন আর কি। কিন্তু গোটা দলটা দুর্নীতির পঙ্কে নিমজ্জিত, এটা কোর্টে প্রমাণিত, সমস্ত জায়গায় প্রমাণিত। যদি বিজেপি তার কেন্দ্রীয় সরকার এটাকে বিন্দু মাত্র অনীহা না করে সামান্যতম যদি উদ্যোগ নিতেন, গোটা দলতেই হয়তো কলঙ্কিত ভাবে কোর্টে থাকতেন। সেই জায়গাতে দাঁড়িয়ে এইবার বিজেপি বুঝতে পেরেছেন যে উড়িষ্যাতে বিজু পট্টনায়ককে ধরে সেখানে সরকারি এসেছিলেন পেছন থেকে, বাংলাতেও তাই। এখন উড়িষ্যা দখল করেছেন, এখন বাংলাকেও দখল করার জন্য তারা একেবারে তো ঘাঁটি গেড়েই, অমিত শাহ তো 15 দিন বাংলা থেকে যায়নি, প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারি করেছে, আবার মাঝে মধ্যে থেকেছেও। এইসব মিলিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গ ইলেকশনটা। তবে এটা এখন হলফ করে বলা যায় না। তবে বামপন্থীরা লড়াই করে আসছে, তার সাংগঠনিক ভিত্তি যেটা দুর্বল হয়েছিল এটাকে অনেকখানি কাভার করেছে এই নির্বাচনে। এই নির্বাচনে অনেক লোককে নামাতে পেরেছে। তবে সবচেয়ে বড় দিক যেটা বামপন্থীদের, সেটা হলো যে প্রচুর একেবারে ব্রিলিয়ান্ট কর্মী পেয়েছে, যারা শিক্ষিত, যারা মার্জিত, এবং বিভিন্ন পেশায় যারা যুক্ত, তারাও সেগুলো যুক্ত হয়েছে। সিনেমাতে এক চাটিয়ে নিয়ে গিয়েছিল প্রায় তৃণমূলকে নিয়ে, কিন্তু এবার দেখা গেছে আর্টিস্টদের মধ্যেও একটা বিরাট অংশ এবার বামপন্থীদের সমর্থনে তারা প্রকাশ্যে নেমে কাজ করেছিল। বামপন্থীরা একেবারে ক্ষমতা কালকেই চলে আসবেন এই কথা হয়তো আমরা বিশ্বাস করি না। তো আমরা বলবো যে বামপন্থীরা ক্ষমতা থাকুক কি না থাকুক, আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা আছি, আমরা থাকবো, আমরা লড়াই করব মানুষের জন্য, এবং আমরা আশা করছি পশ্চিমবাংলায় ভোট বাড়বে, যেটা 2021 ভোটে আমরা একেবারে শূন্য হয়ে গেলাম বিধানসভায়, পার্লামেন্ট, এইটা হয়তো কাটাতে পারবে, এরকম একটা সম্ভাবনা আছে। এবং এটা হলে ভবিষ্যতে বামপন্থীরা আবার আসবে, এই লড়াই আমরা করছি। এখন পর্যন্ত যা বিশ্লেষণ আসছে
সেই বিশ্লেষণ ভিত্তিতে আমার যা মতামত, আমি যা দেখছি বিভিন্ন আপনাদের মিডিয়ার হুম। বিভিন্ন এরিয়া আমি কনসাল্ট করি রেগুলার, আমি এর সঙ্গে যেহেতু যুক্ত আছি, প্লাস আমাদের যে বিভিন্ন খবরাখবর তাদের ভিত্তিতে এই 5 রাজ্যের নির্বাচন সম্পর্কে আমি আমার কথা রাখলাম। স্যার, যদি আমরা ধরে নিলাম যে প্রত্যাবর্তনও হতে পারে বা পরিবর্তনও হতে পারে, এই দুটোর ক্ষেত্রে কোন কোন টার্নিং পয়েন্ট বা কোন কোন টার্নিং ইস্যুগুলি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, যে কি কারণে প্রত্যাবর্তন, কি কারণে আপনার পরিবর্তন? পশ্চিমবাংলাতে বলবো যে এটা তো জোরাজুরি হচ্ছে, এটা কোনো কারণ নেই। বিজেপি কোনো কারণ নেই ক্ষমতা আসা, কারণ গোটা দেশে যেভাবে আজকে সিলিন্ডারের দাম বেরিয়েছে 900 টাকা সর্বোচ্চ, এটা বাণিজ্যিক হলো, মানুষের প্রয়োজনই লাগে। হুম। হোটেল রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে হোস্টেল পর্যন্ত এটা দিতে হয়, দোকান ইত্যাদি বলে, তাহলে তাতে মানুষের প্রভাব পড়বে না? পড়বে। এই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে হয়তো 4 তারিখের পরে আবার পেট্রোল ডিজেলের দামও বেড়ে যাবে। ফলে এই সমস্ত দিক থেকে যেভাবে কোনো কর্মসংস্থান নেই কেন্দ্রীয় সরকারের, লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, একটি প্রতিশ্রুতি মোদী সরকার রক্ষা করে যাচ্ছে না। সমস্ত একটা ধর্মীয় ভিত্তিতে কোনো জায়গায় পৃথিবীতে এটা রাজত্ব হতে পারে না। এমনকি একেবারে মুসলিম দেশ যারা আছে তারাই কেন হিন্দুরা অরক্ষিত না? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা ইস্যুকে ভিত্তি করে একটা উন্মাদনা তৈরি করে তারা ক্ষমতায় টিকে আছে। তবে আমি এই কথা বলতে পারি, আমার তো 60 বছরের রাজনীতির ইতিহাস, ছাত্র থেকে শুরু করেছি, 1966 প্রথম ছাত্র আন্দোলনে যুক্ত হই, আজকে 2026। ফলে অভিজ্ঞতাতে বিজেপি যেদিন পড়ে যাবে আর কিন্তু উঠতে পারবে না। কংগ্রেস দল এটা পুরনো দল, আমাদের দেশের রাজনীতি শুরু হয়েছে এর ভিতর থেকে, স্বাধীনতা আন্দোলন ইত্যাদি আর কি। ফলে সেদিক থেকে তারা হয়তো আছে, বন্যা আছে, আবার এগিয়ে আসবেন, দুর্বলতা তাদেরও আছে, তারাও বড় লোকের সেবাই করেন। কিন্তু আমরা বলবো যে আমরা যেখানে আছি, আমরা আছি লড়াইয়ের জন্য। প্রথম আমাদের ক্ষমতা পেলে এটা মানুষের কাজে লাগাই আমরা। এটা পশ্চিমবাংলা আমরা 34 বছর রাজত্ব করেছি, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। ত্রিপুরাতে আমরা 2 দফায় প্রায় 35 বছর আমরা কাজ করেছি। মানুষ জানে, মানুষ আমাদেরকে বোঝে। কেরালায় যদি পরিবর্তন হয়, পরিবর্তন হলো, কেরালার মানুষ অনেক বেশি সুশিক্ষিত, অনেক বেশি সচেতন। এই সমস্ত মিলিয়ে আমরা বলবো বিজেপি দল এখন যা করছে গোটা দেশের জন্য ক্ষতিকারক। আজকে এই যে যুদ্ধ হচ্ছে, কোনোদিন ভারতবর্ষ, সে ইভেন বিজেপিও যখন ক্ষমতায় ছিল এর আগে, তখনও আমেরিকাকে ব্ল্যাঙ্ক চেক দেয়নি। এই জায়গায় দাঁড়িয়ে একেবারেই সর্বনাশ করছে এই সরকার গোটা দেশের, আমাদের গোটা ভারতীয় সমাজের। তার থেকে মানুষ আজকে মুক্তি চায়। তবে এটা হবে, এবং যখন একবার হবে তখন দেখবেন তার আর অস্তিত্ব থাকবে না আস্তে আস্তে। এটা বলতে কিন্তু স্যার, মানে এই এই ধরনের ধরুন আমরা যা দেখতে পাচ্ছি চারদিকে, যে ভারতবর্ষের অধিকাংশ রাজ্যগুলিকে যে দখলের ক্ষেত্রে বিজেপি সরকার বা বিজেপি যে এগিয়ে যাচ্ছে, এটার মূল কারণ কি? শুধুই কি জাতীয়তাবাদ আর হিন্দুত্ববাদ? শুধু জাতীয়তাবাদী হিন্দুত্ব রাজনীতিটা হয়ে গেছে পয়সা। আচ্ছা। বিহারে কি হলো? অঢেল পয়সা। সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন না। এই পয়সাটা সাময়িক, পড়ে আবার পস্তায়, এখন পস্তাচ্ছে। কালকে দেখলাম বিহারে এই যে বাড়িঘর ভাঙছে, পুলিশের সঙ্গে মানুষ লাঠি নিয়ে পুলিশকে মারছে, পুলিশ লাঠি নিয়ে মানুষকে মারছে। কদিন হলো বিহারের ভোট হলো, পুলিশ সাথে সমস্ত আদিবাসী যারা, সমস্ত খনি দিয়ে দিচ্ছে পুঁজিপতিদের কাছে, আদিবাসীদের একেবারে উচ্ছেদ হয়ে যাচ্ছে।
তারা জান প্রাণ দিয়ে লড়াই করছে। ইউপিতে কি আজকে এর পরের বার এই সরকার ক্ষমতা আসার সম্ভাবনা একেবারেই নেই বলা যেতে পারে। বলে বলবো যেগুলো সাময়িক হয়তো, কিন্তু এই পরিবর্তন হতে বাধ্য। স্যার এই যে যদি আমরা ধরে নিই যে টিএমসির প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনে দেখা যাচ্ছে আমরা যদি বিগত দিনগুলি গিয়ে আমরা নজর দিই টিএমসির কার্যকলাপে, সেখানেও তো প্রচুর দুর্নীতি আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সে তো অভিযোগ টাকার চলে খেলেই, এসছে। হ্যাঁ, অভিযোগ এসছে, সে তো টাকার খেলেই। কিন্তু চাকরি দিচ্ছে না, হ্যাঁ পশ্চিমবঙ্গের চাকরি মানুষকে দিচ্ছে না, কিন্তু এই আপনার লক্ষ্মী ভান্ডার হুম। কি হয়? এটাতে কোনো সমাধান হয়? এটা ভিক্ষার মতোই তো, কিন্তু মানুষকে আমরা সেটা বোঝাতে পারছি না। পশ্চিমবঙ্গ বা কলকাতার ক্ষেত্রে একটা কথা সবসময় ওরা বলে, বা সেটার বড় বড় প্লেকার্ডেও থাকে, সেটা হচ্ছে যে আজ যেটা পশ্চিমবঙ্গ বা কলকাতা ভাবছে সেটা কাল বিশ্ব ভাববে। এইরকম সচেতন একটা জায়গায় তো সেই সেখানে জায়গাটা আজকে নেই, আচ্ছা সেই জায়গাটা আজকে নেই। তবে আমরা চেষ্টা করছি, যে কারণে ওই দিন দেখলাম একজন টিভির তিনি আমাদের সমর্থক না, বলছেন যে সবাই বলছেন আপনারা বামফ্রন্টিরা জিরো হবে, কিন্তু জিরোর পেছনে কেন পিএইচডি করার পরে সে চাকরি না করে জিরোতে গিয়ে হোল্ডেভার হচ্ছে? হুম। এটা কি চার্ম? এটি আমাদের গর্ব। আমরা অ্যাসেম্বলিতে পার্লামেন্টে জিরো হতে পারি, কিন্তু মানুষের হৃদয়ে আমরা জায়গা নিতে চাই। তাই এই সমস্ত ব্রিলিয়ান্ট ছেলেরা মেয়েরা আমাদের পক্ষে। এই যে স্যার বামফ্রন্টের হারানো জমি ফিরে পেতে যে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার যে একটা রীতি চালু হয়েছে স্যার, যেটা পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে, সেখানে আমরা পশ্চিমবঙ্গের আপনি একটু আগে যেটা বললেন যে শুধুমাত্র দলীয় লোক নয়, অন্য দলের লোকও কিন্তু বামফ্রন্টের যে ক্যান্ডিডেট রয়েছে, এবারের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু প্রশংসা করেছে, তাদের বক্তব্যের প্রশংসা করেছে, এবং কিছু কিছু জায়গায় হ্যাঁ কিছু কিছু দেখা যাচ্ছে যে সেই বক্তব্য শোনার জন্য যে যথেষ্ট ভিড়ও লক্ষ্য করা গেছে এইরকম একটা করার জায়গায় দাঁড়িয়েও। তো আপনি স্যার কি মনে করেন যে এই যে তরুণ প্রজন্মকে এগিয়ে দেওয়ার নীতি বামফ্রন্ট পশ্চিমবঙ্গে চালু করেছে, এইভাবেই কি বামফ্রন্ট আবার হারানো জমি ফিরে পেতে পারবে বা চলছে? নিশ্চয়ই আমরা কেরালা তো করেছি। কেরালার বিষয়টা এখানে এতটা খবর আসে না। হুম। কেরালা প্রচুর আমরা তো জানি ব্যক্তিগতভাবে প্রচুর ইয়াঙ্গার জেনারেশন, পুরনো যারা ছিল তাদের অনেককেই বসিয়ে দিয়ে নতুনদের জায়গা। হুম, হুম, আমরা গত নির্বাচনে ত্রিপুরাতেও আমরা অনেক নতুন ছেলে মেয়েদের আমরা দিয়েছিলাম, তারা জিতেও এসেছে। আচ্ছা বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি নতুন মনেই হবে না, পুরনো নতুন তার কম্বিনেশন দরকার। কম্বিনেশন পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের কাজের স্প্রিয়া, এটা তো আর আমরা পারবো না আজকে আমাদের যা বয়স হয়েছে, দুটাকে মিলাতে হবে। সেটাই আদর্শ আদর্শই। এই যে স্যার যদি প্রত্যাবর্তন হয় সেখানে যে এই যে বাঙালি আনার যে একটা স্বাভিমান যে সেন্টিমেন্ট আছে, আপনি কি সেটাকে প্রধান কারণ বলে মনে করবেন, যেটা আপনি শুরুতে হিন্দি বলয় বা এটা বলছিলাম, এটা কি মনে করবেন? সেখানে তো একটা আছে। এখানে পশ্চিমবাংলার মানুষ আমরা যখন যাইটাই তারা মনে করে বিজেপি একটা বিদেশের পার্টি, প্রায় তাদের কথাবার্তা আর কি। আচ্ছা এটা এটার সঙ্গে আমাদের মিল হয় না, এরকম একটা সেন্টিমেন্ট আছে। তো এটা কতখানি কাজে লাগবে কে জানে। এখন তো তাহলে কোন টার্নিং ইস্যু হতে পারে স্যার প্রত্যাবর্তনের ক্ষেত্রে, প্রত্যাবর্তন যেখানে 226 মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 226 ক্রস করব, এই ধরনের কথা বলছে? প্রত্যাবর্তন হবে এখানে ডিভিশন অফ ধর্মীয় বিভাজন যেটা আছে পশ্চিমবাংলাতে। আচ্ছা, কারণ 37% তো ওনাদের হ্যাঁ, ফেভারই আছে। এটাকে হয়তো মমতা নিয়েছিল, মমতা আসতে পেরেছে। আচ্ছা অস্বীকার করার জন্য এটা এই দেশটা এক সময়তে বামপন্থীদের ছিল, হুম। কিন্তু তারা বিজেপির বিরুদ্ধে মনে করেছে মমতা পারবে। আচ্ছা এখন এইটা যদি আবার এখন এই শক্তিটা আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আমাদের পক্ষে গিয়েছিল, হুম। যদিও পঞ্চায়েত নির্বাচনে 12টার পর এই সমস্ত হল ত্রিপুরার মতো দখল করে পঞ্চায়েত ওরা দখল করেছে, কিন্তু আমরা ভালো ফল করেছিলাম পশ্চিমবাংলার পঞ্চায়েতে। আমি তো এরপরে গ্রামগুলিতেও গেছি, আচ্ছা বর্ধমান মেদিনীপুর গেছি, দেখেছি, বলছি আমরা জিতে যেতাম, 2-4 জন জিতেছো, এরপরে আর তো আমরা যেতেই পারিনি, আমাদেরকে বের করে দিয়ে ওরা সব দখল করে দিয়েছে। ত্রিপুরায় যাওয়া হয়েছিল। তো সেই সমস্ত দিক থেকে এটাই কারণ হতে পারে, এটাই কারণ হতে পারে, তা না হলে প্রত্যাবর্তন হতে পারে না।
সেটা অপরাধ হুম। তৃণমূল করেছে হ্যাঁ স্যার, সেটাই। কোনো অবস্থাতেই প্রত্যাবর্তন হওয়া উচিত না, কিন্তু ওইটাই। আমরা এইরকম কিন্তু দুর্নীতির অভিযোগে বাংলাদেশেও সেই একই রকম দেখেছি, যে প্রচুর দুর্নীতির অভিযোগের পরই কিন্তু সরকার বদলের একটা ঢেউ কিন্তু এসেছে। যারা এসছে তারা তো এখন আমরা বলে দুর্নীতির পক্ষে বলছে। সেটাই স্যার, আপনার এইরকম মূল্যবান বক্তব্যের জন্য একিবি টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আপনার অমূল্য সময় দিয়েছেন। আমি আমরা খোলামেলা কথা বলেছি, নিশ্চয় আমি বরাবরই এটা বলি। নিশ্চয় আমি রাজনীতি করে ঠিক আছে, কিন্তু আমি খোলামেলা কথা সবসময় বলা অভ্যাস। খোলামেলা কথাটা বলা দরকার। আমরা যতই বলি স্যার যে আমাদের বাক স্বাধীনতা প্রবলেম আছে, কিন্তু আমরা খোলামেলা কথা বলছি। যেখানে সামাজিক মাধ্যমের মতো এত বড় একটা শক্তিশালী মাধ্যম আছে, সেখানে আমরা উচ্চ স্তর থেকে নিচু স্তর কেউ কাউকে ছাড়ছি না স্যার, যে কোনো কথা আমরা বলতে পারছি। তো এই সময়ে দাঁড়িয়ে যে সংবাদ মাধ্যমের যে ভূমিকাটা, তার দায়বদ্ধতা সমাজের প্রতি, যে খোলামেলা পরিষ্কার কথা মানুষের সামনে তুলে ধরা, আমি এটা করার, তো সেটা বরাবরই করার চেষ্টা করি। সেই সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা ছিলাম যে চৌঠামের যে নির্বাচনী ফলাফলের যে পর্যালোচনায় আমরা রয়েছি একিবি টিভির পক্ষ থেকে, একিবি টক আলোচনায়। তো সেখানে আজকের এই পর্বে যিনি ছিলেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ এবং ব্যক্তিত্ব পবিত্রকর মহাশয়, আপনারা শুনলেন ওনার কথা। আমরা আরো কিছু পর্যালোচনায় যাব আগামী দিনে। 2রা মে এবং 3রা মে একিবি টিভির পর্দায় জিটিপিএল নেটওয়ার্কের 978 নম্বর চ্যানেলে আপনারা অবশ্যই চোখ রাখবেন সবকটি পর্যালোচনা দেখার জন্য। চোখ রাখুন একিবি টিভির পর্দায়। চোখ রাখুন একিবি টিভির পর্দায়।